ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমাকে তো চিনোই, এর আগের ক্লাসে তো পরিচয় দিয়েছিলাম, আজকে আর পরিচয় না দেই। যারা নতুন আসো আস্তে আস্তে চিনতে পারবা। তোমাদের আমি 2 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছিলাম, তাই না? গুণগত রসায়ন। এই চ্যাপ্টারে আমি এর আগের দিন তোমাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা ওই দিন দেখছিলাম যে রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করেছিলেন, তারপর কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, মডেল দিয়েছিলেন, তার মধ্যে কী কী ভুল আছে সেগুলো ধরেছিলাম। আজকে আমরা রাদারফোর্ডের বিখ্যাত ছাত্র নিলস বোর, যার বাড়ি কোথায়, ডেনমার্ক, উনি ওনার ল্যাবের মধ্যে গবেষণা করা অবস্থায় রাদারফোর্ড কী কী ভুল করেছেন সেগুলোর উপরে গবেষণা করে গুরুত্বপূর্ণ একটি মতবাদ উপস্থাপন করেছিলেন। সেটা হচ্ছে বোরের বোরের মডেল আর কি, পরমাণু মডেল। আসো আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে আজকে আলোচনা করি। খুব গুরুত্বপূর্ণ টপিকস, এটা আসেই পরীক্ষার মধ্যে, একটা না একটা বোর্ড এই প্রশ্নটা থাকবেই। সুতরাং বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। বিজ্ঞানী নিলস বোরের মডেলের তিনটি অংশ ছিল বিজ্ঞানী নিলস বোরের মডেলের মধ্যে। প্রথমটা ছিল কি সম্পর্কে? বিজ্ঞানী নিলস বোরের প্রথম মডেলের প্রথম অংশ ছিল শক্তি স্তর সম্পর্কে ধারণা। দুই নম্বরে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা। তিন নম্বরে ছিল তোমার বর্ণালীর ব্যাখ্যা। আসো এই তিনটে সম্পর্কে আমরা এখন মডেলটা বলি। তাহলে খেয়াল করো, প্রথম বলছেন কি, শক্তি স্তর সম্পর্কে ধারণা। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ড কিন্তু এই কথাটাই বলেছিলেন, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কন্টিনিউয়াসলি ঘুরে। আর বিজ্ঞানী নিলস বোর বলছেন যে ঘুরে ঠিক আছে, কিন্তু ঘোরার সময় তাকে কতগুলো স্থির কক্ষপথে ঘুরতে হবে। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে। এই ঘূর্ণনের সময় সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই শক্তি স্তরগুলোকে বলা হয়, এই স্তরগুলোকে কি বলা হয়? অরবিট বলা হয়। এই শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট। এগুলোর শক্তি কিন্তু নির্দিষ্ট থাকে এবং এইসব কক্ষপথে ঘোরার সময় শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য কি, যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এবং উক্ত কক্ষপথগুলোতে ঘোরার সময় সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট এবং এগুলোকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। এন যদি 1 হয় তাহলে কে শেল, তারপর 2 হলে এল শেল, 3 হলে এম, 4 হলে এন, ও, পি ইত্যাদি হতে পারে। 2 নম্বরে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা। দেখো কৌণিক ভরবেগ সম্পর্কে উনি কী বলছেন? ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন তার কিন্তু ব্যাগ থাকে এবং সেই ব্যাগটা কিন্তু কৌণিক ভরবেগ। খেয়াল করো, আমি যদি এদিকে হেঁটে চলে যাই তাহলে আমার যে ভরবেগ থাকবে সেটা হবে রৈখিক ভরবেগ, কিন্তু একটা ফ্যান যখন কন্টিনিউয়াসলি ঘুরে তার থাকবে কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে তাহলে তার একটা অবশ্যই কৌণিক ভরবেগ থাকবে এবং উক্ত কৌণিক ভরবেগকে আমরা জানি বস্তুর বর এবং বেগকে গুণ করলে পাওয়া যায় ভরবেগ। আর ভরবেগের সাথে যখন ব্যাসার্ধ গুণ করা হয় তখন হয়ে যায় কৌণিক ভরবেগ। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড বলতেছেন যে একটি ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তখন তার কৌণিক ভরবেগের মানটা কত হবে?
n ইন্টু এইচ বাই টু পাই এর গুণফলের সমান। দেখো অনেক বইয়ের মধ্যে সরল গুণিতক থাকে, কেন? কারণ খেয়াল করো এই যে n এর মানটা এটা কিন্তু 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এর কিন্তু ভগ্নাংশ নাই, তার মানে গুণটা একটা সরল গুণিতক হচ্ছে। তাহলে কি বলবা কণিক ভরবেগ সম্পর্কে? দ্বিতীয় মতবাদটা বলবা কি, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন তার একটা কণিক ভরবেগ থাকে এবং উক্ত কণিক ভরবেগের মানটা কার সমান হবে? n ইন্টু এইচ বাই টু পাই সরলগুণিতক। এখানে এইচ হচ্ছে একটা ধ্রুবক, এইচটা কি একটা ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক এটা আবিষ্কার করেছেন এবং এটার একটা ভ্যালু বসিয়েছেন, নির্ণয় করেছেন 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। অথবা আরেকটা ভ্যালু 6.626 10/27, এটা হচ্ছে আর্ক সেকেন্ড। তাহলে খেয়াল করো একটা জুল এককে একটা হচ্ছে আর্ক এককে। তাহলে জুল এককের সাথে আর্ক এককের পার্থক্য কি? 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এখানে নিলস বোরের মডেলের দুটো অংশ শিখলাম, একটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কে ধারণা, আর একটা হচ্ছে কি কণিক ভরবেগ সম্পর্কে ধারণা। 3 নম্বর হচ্ছে বর্ণালী সম্পর্কে ধারণা। বর্ণালী সম্পর্কে ধারণা আমরা ওই দিনও পড়ছিলাম যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যখনই ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যেতে চায় তাকে শক্তি শোষণ করতে হয়। আবার উপরের শক্তি স্তরে যেহেতু সে বেশিক্ষণ থাকতে পারে না, সেজন্য সে শক্তি কী করে? বিকিরণ করে নিচের দিকে আবার চলে আসে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু সে যদি একটি শক্তি স্তর থেকে আরেকটি শক্তি স্তরে যেতে চায় তাহলে তাকে শক্তি শোষণ করতে হয়, আবার উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতে গেলে শক্তিকে বিকিরণ করতে হয়। দ্যাট মিনস এই একটা শক্তি স্তরের শক্তি যদি হয় তোমার E1 আর এইটা শক্তি যদি হয় E2, তাহলে এখান থেকে এখানে উঠতে গেলে তাকে কতটুকু শক্তি শোষণ করতে হবে? E2 - E1, E2 - E1 সমান হচ্ছে কি ডেলি পরিমাণ শক্তি শোষণ করতে হবে। ডেলির আবার একটা প্লাঙ্কের ধ্রুবক থেকে বা ম্যাক্স প্লাঙ্ক এটা প্রমাণ করেছে, ডেলি গুলো হচ্ছে কি h নিউ পরিমাণ। তাহলে খেয়াল করো আমরা কি শিখলাম? ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন সেই শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু একটি শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে যেতে চায় তাকে শক্তি শোষণ করতে হয়। তাহলে যদি একটি শক্তি স্তরে শক্তি E1 হয়, আরেকটা যদি হয় E2, তাহলে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তির স্তরে যেতে গেলে তাকে ডেলি পরিমাণ শক্তি কী করতে হবে? শোষণ করতে হবে। এই শোষিত শক্তিটা আবার সে কি নামার সময় বিকিরণ করে দিবে। তাহলে এই বিকিরিত শক্তিটার জন্য আমরা একটা কী পাবো? বর্ণালী পাবো। তাহলে আমাদেরকে যদি কেউ বলে বোরের পরমাণু মডেল এক্সপ্লেন করো, তাহলে আমরা সুন্দর করে কি বলবো? প্রথম বলবো বোরের পরমাণু মডেলের 3টি অংশ আছে। আরেকটু আগে থেকে শুরু করবা যে বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন তার মধ্যে 3টি ভুল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে 3টি। প্রথম ভুলটা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয় ভুলটা ছিল কি শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেন নাই। আর 3 নম্বরে ভুলটা ছিল কি বর্ণালীর ব্যাখ্যা করতে পারেন নাই। এই 3টা ভুল সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর কী করেছেন? 3টা অংশ দিয়ে একটা মতবাদ প্রতিষ্ঠা করেছেন। তাহলে মতবাদের প্রথম অংশটা কি ছিল? ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তখন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই কক্ষপথগুলো শক্তি থাকে নির্দিষ্ট, এগুলোকে n দিয়ে প্রকাশ করা হয়, এগুলোকে শক্তি স্তর বা অরবিট বলা হয়। n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। n = 1 হলে k, 2 হলে l, m, n ইত্যাদি হতে পারে। 2 নম্বরেরটা কি কণিক ভরবেগ সম্পর্কে ধারণা। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে তখন তার একটা কণিক ভরবেগ থাকে এবং সেই কণিক ভরবেগের মানটা কত হবে? কণিক ভরবেগের মানটা হবে mvr = nh/2π। 3 নম্বরে হচ্ছে কি বর্ণালী সম্পর্কে ধারণা। ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু একটি কক্ষপথ থেকে আরেকটু উপরে কক্ষপথে যেতে গেলে তাকে শক্তি শোষণ করতে হয়, আবার উপরে কক্ষপথ থেকে নিচে আসতে গেলে শক্তি বিকিরণ করতে হয়। যদি একটি কক্ষপথে শক্তি E1 আরেকটা যদি হয় E2, তাহলে পার্থক্য হচ্ছে কি ডেলি। দ্যাট মিনস ডেলি পরিমাণ শক্তি দিলেই কেবল সে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে।
আর যাওয়ার পরে বেশিক্ষণ সে থাকতে পারে না, অ্যাক্সিডেন্ট অবস্থায় নামার সময় যে শক্তি সে বিকিরণ করে, এই বিকিরিত শক্তির জন্য আমরা কি পাই? বিভিন্ন বর্ণালী পাই। ওকে, এবার আসো বিজ্ঞানের নেক্সট বোর্ড কী কী ভুল করেছেন, কী কী ভুল করেছেন আমরা একটু পড়ি। খেয়াল করো, থিওরির সাথে লর পার্থক্যটা কী, মতবাদের সাথে লর পার্থক্য। তোমরা পড়ছো নিউটনস ল, নিউটনের ল পড়ছিলাম। আবার তোমরা পড়ছো ডাল্টনের মতবাদ, তারপরে পড়ছো ডারউইনের মতবাদ। তাহলে মতবাদের সাথে লর পার্থক্য কী? খেয়াল করো, মতবাদ ভুল হতে পারে, মতবাদ একটা ধারণা থেকে দেয়, অ্যাজাম্পশন থেকে দেয়, কিন্তু ল কিন্তু একেবারে প্রুভড, তবে তার সীমাবদ্ধতা আছে। দ্যাট মিনস তোমরা নিউটনের ল পড়ছো, 3 নম্বর লটা পড়ছিল কি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশন। দ্যাট মিনস প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই লটা কি সবসময় প্রযোজ্য? না, এটা কিন্তু সবসময় প্রযোজ্য না। ধরো এটা একটা দেওয়াল, আমি যদি একটা বলকে এখানে নিক্ষেপ করি, দেওয়ালটাও কী করবে? সেম ফোর্সে আমাকে বিপরীত দিকে নিক্ষেপ করবে। দ্যাট মিনস প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কিন্তু এখানে যদি বল না দিয়ে যদি একটা ইলেকট্রন দেই, মানে কোয়ান্টাম পার্টিকেল দেই, তাহলে কিন্তু এইটা দেওয়াল ভেদ করে চলে যাবে। তার অর্থ হচ্ছে নিউটনস লটা বড় পার্টিকেলের ক্ষেত্রে, বড় কণার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ছোট কোয়ান্টাম কণার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। তার অর্থ এই না যে নিউটনস লটা ভুল, এটা একটা সীমাবদ্ধতা যে এই ক্ষেত্রে প্রযোজ্য চলতেছে, এই ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। আমি বুঝতে পারছি তোমাদেরকে? তাহলে বিজ্ঞানী নিলস বোর যে মতবাদগুলো দিয়েছেন, এগুলোতে কি কিছু ভুল আছে, বুঝতে পারছো? তাহলে আসো আমরা কি কি ভুল করেছেন বোরের সীমাবদ্ধতা দেখি। বোরের সীমাবদ্ধতা, বোরের খুব ইন্টারেস্টিং, কিন্তু সীমাবদ্ধতাগুলো খুব ইন্টারেস্টিং, খুব মজার পড়া। একটু দেখো, খুব ডিপলি দেখো, কি গুরুত্বপূর্ণ কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারতেছি। তাহলে বিজ্ঞানী বোর মডেলসের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে উনি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, কিন্তু বেশি ইলেকট্রন থাকলে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারেন নাই। ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, আবার হিলিয়াম প্লাসের ক্ষেত্রেও একটা ইলেকট্রন আছে, আবার লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও কিন্তু একটা ইলেকট্রন আছে। দ্যাট মিনস এদের বর্ণালী কি ব্যাখ্যা করতে পারছেন। বাট তোমার ধরো সোডিয়াম, এখানে তো 11টা ইলেকট্রন আছে, তার বর্ণালী কী হবে সেই ব্যাখ্যাগুলো ঠিকমতো দিতে পারেন নাই। দেখো কেন দিতে পারেন নাই, খেয়াল করো, একটু ডিপলি আসো, আমরা চিন্তা করি। 2 নম্বরটা পড়ি, তাহলে বুঝতে পারবো। তার যুক্তিতে ধরো এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর। তাহলে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যদি এখান থেকে এখানে নেমে আসে, তাহলে একটা বর্ণালী পাবো, একটা রেখা পাবো। আবার এখান থেকে আসলে আরেকটা রেখা পাবো, এখান থেকে আসলে আরেকটা পাবো, এখান থেকে আসলে কি আরেকটা পাবো। তার মানে দেখো, যে কোনো শক্তি স্তর থেকে 1 নম্বরে আসলে একটা বর্ণালী পাবো, এটা হচ্ছে লাইমেন সিরিজ। কিন্তু দেখা যাচ্ছে ভালো মাইক্রোস্কোপিক, তোমার স্পেকট্রোস্কোপিক যন্ত্র দিয়ে যদি দেখা হয়, দেখা যায় এই লাইনটা আরও ছোট ছোট লেখায় বিভক্ত, আবার এইটাও আরও ছোট ছোট রেখায় বিভক্ত, এইটাও ছোট ছোট রেখায় বিভক্ত, এইটাও ছোট ছোট রেখায় বিভক্ত। তাহলে ওনার যুক্তিতে তো একটা রেখা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন অসংখ্য রেখায় বিভক্ত সেটার ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। কারণটা হচ্ছে উনি শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন ঠিক, কিন্তু শক্তি স্তর যে আরও ছোট ছোট অরবিটালে বিভক্ত আছে ওগুলোর ব্যাখ্যা কিন্তু দিতে পারেন নাই। তাহলে খেয়াল করো, এটা যদি একটা শক্তি স্তর হয়, এটার এস অরবিটাল আছে, পি আছে, ডি আছে, এফ আছে, আবার এটারও কি আছে, এস পি ডি এফ আছে, এটার আছে এস অরবিটাল। তাহলে এখন এটার এস থেকে যদি এখানে আসে, তাহলে যে রেখা পাবা, এটার পি থেকে এখানে আসলে তো সেই রেখা পাওয়া যাবে না। তাহলে খেয়াল করো, আবার এখানে ছোট ছোট এস অরবিটাল আছে, এদের মধ্যে ছোট ছোট জাম্পিং হয়, এই জাম্পিংয়ের কারণে ছোট ছোট বর্ণালী কিন্তু সৃষ্টি হয়, এগুলোর ব্যাখ্যা কিন্তু দিতে পারেন নাই। তাহলে মেন কারণটা কি? কারণ হচ্ছে উনি শক্তি স্তর সম্পর্কে ধারণা দিতে পারছেন, কিন্তু এস পি ডি এফ যে অরবিটালগুলো আছে এগুলোর ধারণা দিতে পারেন নাই। এগুলোর ধারণা দিতে পারলেই এই ছোট ছোট রেখাগুলো কেন তৈরি হচ্ছে সেগুলোর ব্যাখ্যা করতে পারতেন।
তাহলে আমরা শিখলাম কি বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ বোরের মতবাদ অনুসারে বর্ণালীর লেখাগুলো হওয়া উচিত ছিল সিঙ্গেল, কিন্তু এগুলো কেন অসংখ্য ছোট ছোট রেখায় বিভক্ত এগুলোর ব্যাখ্যা দিতে পারেন নাই। কারণ কি এগুলো কেন ছোট ছোট রেখায় আসতেছে? কারণ প্রত্যেকটা অরবিট আবার অসংখ্য এসপিডিএফ অরবিটালে বিভক্ত থাকে, আর এগুলোর মধ্যে ছোট ছোট জাম্পিংয়ের কারণেই এখানে অসংখ্য রেখার সৃষ্টি হয়। 3 নম্বরে আসো কি ভুল করেছেন আমরা পড়ি। ওনার মতে শক্তি স্তরগুলো হচ্ছে দ্বিমাত্রিক, শক্তি স্তরগুলো হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে শক্তি স্তরগুলো হচ্ছে ত্রিমাত্রিক। শক্তি স্তরগুলো হচ্ছে ত্রিমাত্রিক। আসো দ্বিমাত্রিক বস্তু কি আর ত্রিমাত্রিক বস্তু কি আমরা একটু চিন্তা করি। ধরো এই যে একটা কাগজ, তাই না? এই একটা কাগজ, খেয়াল করো এই কাগজটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা কিন্তু খুবই নগণ্য। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু, যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে সে হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। কিন্তু আমি যদি একটা বই কল্পনা করি, বই, তাহলে তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, তাহলে বইটা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, কিন্তু কাগজটা হচ্ছে কি? দ্বিমাত্রিক। এবার আসো রাদারফোর্ডের আর বোরের মডেলের সাথে তুলনা করি। ধরো এটা নিউক্লিয়াস, এখানে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর। শক্তি স্তরগুলো কিন্তু আমি একই স্তরে রাখলাম, এই যে একটা, এ একটা, এ একটা। দ্যাট মিনস এটা একটা তলের মধ্যে আছে, একটা প্লেটের মধ্যে আছে, সবগুলো শক্তি স্তর। তাহলে এটা দ্বিমাত্রিক বস্তু। কিন্তু আমি যদি এভাবে না লিখে শক্তি স্তরগুলো এভাবে দেই, এটা নিউক্লিয়াস আছে, এইটা একটা শক্তি স্তর দিলাম, এইটা একটা শক্তি স্তর দিলাম, এইটা একটা শক্তি স্তর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ বরাবর। তার অর্থ হচ্ছে শক্তি স্তরগুলো একইভাবে থাকে না, একটা এভাবে, একটা এভাবে, একটা এভাবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর থাকে। কিন্তু বোর কল্পনা করছে শক্তি স্তরগুলো হচ্ছে কি? দ্বিমাত্রিক। তার মানে নিউক্লিয়াস যদি এটা হয়, শক্তি স্তরগুলো এভাবে থাকবে, এভাবে থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে কি হবে? শক্তি স্তরগুলো হচ্ছে ত্রিমাত্রিক। ওকে, 4 নম্বরের ভুলটা কি? 4 নম্বরের ভুলটা হচ্ছে খুব দারুণ একটা ভুল এবং খুব ইন্টারেস্টিং। উনি ইলেকট্রনকে কণা হিসেবে কল্পনা করেছেন। উনি বলেছেন ইলেকট্রন শুধু কণা। যদি কোনো একটা বস্তু কণা হয়, উনি ইলেকট্রনকে কি বলেছেন? কণা। ইলেকট্রন যদি কণা হয় তাহলে তার ভরবেগ এবং অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যাবে, কারণ যে কোনো কণার ভরবেগ এবং অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায়, কিন্তু ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সময়ে সঠিকভাবে নির্ণয় করা যায় না। তাহলে কি কণার সংজ্ঞা হলো? তাহলে কণা কাকে বলে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলবা যে সকল পদার্থের ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায় তারা হচ্ছে কণা। তাহলে ইলেকট্রন যদি কণা হতে হয় তাহলে অবস্থান এবং ভরবেগ একসাথে কি করতে হবে? নির্ণয় করতে হবে। কিন্তু ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায় না, তাহলে ইলেকট্রনকে কি করা যায় না? কণা বলা যায় না। বিজ্ঞানী হাইজেনবার্গ, সায়েন্টিস্টের নাম কি? হাইজেনবার্গ। উনি ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান নির্ণয় করতে গেলেন একই সময়ে। উনি দেখলেন যে একটা যদি সঠিকভাবে নির্ণয় করা যায় আরেকটা বিশাল ভুল হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে হাইজেনবার্গের নীতিটা কি বলতে পারি? ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তখন তার একই সময়ে অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। যদি অবস্থানটা সঠিক হয় ভরবেগটা ভুল হয়, যদি ভরবেগটা সঠিক হয় অবস্থানটা ভুল হয়। তাহলে কেন ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যায় না? কারণটা খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ কারণটা খেয়াল করো। এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলোতে পেঁচাই ফেলো, বুঝতে পারো না, একটু আধ্যাত্মিক জিনিস এগুলো। খেয়াল করো, এই যে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর। এই ইলেকট্রনটা তো এইদিকে ঘুরতেছে, তুমি যদি এদিকে ঘুরো তুমি শুধু ঘুরবেই, আর কিছু করবে না। কিন্তু ইলেকট্রন খেয়াল করো, ইলেকট্রন শুধু ঘুরেই না, সে এইভাবে ঘুরে। খেয়াল করো সে কীভাবে ঘুরে, খেয়াল করো, তরঙ্গ আকারে ঘুরে, তরঙ্গ আকারে ঘুরে। তাহলে খেয়াল করো, আমি যদি তার অবস্থান নির্ণয় করতে যাই একই সময়ে, সে তো শুধু ঘুরেই না, ঘুরার সাথে সাথে সে তরঙ্গ সৃষ্টি করে ফেলে। তাহলে একবার তার অবস্থান এখানে হয়ে যাচ্ছে, আরেকবার অবস্থান এখানে চলে আসে, আবার এদিকে আবার এদিকে, তার নিউক্লিয়াস থেকে কাছে দূরে চলে যাচ্ছে। তাহলে অবস্থানটার মধ্যে কেমন একটা টেরবেটার হয়ে যাচ্ছে। শুধু যদি সে ঘুরতোই তাহলে তার ভরবেগ এবং অবস্থানটা নির্ণয় করতে পারতাম, কিন্তু যেহেতু সে তরঙ্গ আকারে ঘুরে, দুটো একসাথে,
চিন্তা করো, তুমি খেয়াল করো, তুমি ঘুরতেছো আবার নাচতেছো, তরঙ্গের মতো নাচতেছো, ঢেউ খেলে নাচতেছো, তাহলে তোমার অবস্থানটা নির্ণয় করা খুব জটিল হয়ে যাবে। এই কারণে দেখা যায় ইলেকট্রনের অবস্থানটা সঠিক হলে বরবেগটা ভুল হয়ে যায়, আবার বরবেগটা সঠিক হলে কি অবস্থান ভুল হয়ে যায়। কেন? কারণ ইলেকট্রন শুধু কণাই না, সে তরঙ্গ আকারে চলাচল করে। এই জন্য তাহলে যে সকল বস্তুর কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে, তাদের অবস্থান এবং বরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। বুঝতে পারছি আমি? তাহলে আমরা 4টা ভুল শিখলাম। প্রথম হচ্ছে উনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন। 2 নম্বরে হচ্ছে ওনার মতবাদ অনুসারে বর্ণালীর রেখাগুলো একটা হওয়া উচিত, সিঙ্গেল হওয়া উচিত, কিন্তু বর্ণালীর রেখাগুলো কেন অসংখ্য রেখায় বিভক্ত, এগুলোর ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। 3 নম্বরে ভুল হচ্ছে উনি বলেছেন শক্তিস্তরগুলো হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে শক্তিস্তরগুলো হচ্ছে কি ত্রিমাত্রিক। 4 নম্বরে ভুল হচ্ছে উনি ইলেকট্রনকে কণা বলে বিবেচনা করেছেন। যদি কণা হয়ে থাকে তাহলে তার বরবেগ এবং অবস্থান সঠিক হওয়ার কথা, কিন্তু যেহেতু তার বরবেগ এবং অবস্থান সঠিকভাবে একই সময় নির্ণয় করা যায় না, তাহলে তারা বলতে পারি তার কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। কারণ যে সকল পদার্থের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে, তাদের বরবেগ এবং অবস্থান দুটাকে একসাথে নির্ণয় করা যায় না। 5 নম্বর ভুলটা কি? 5 নম্বর ভুলটা খেয়াল করো। একটু আগে বললাম যে তার মতবাদ অনুসারে কি হওয়া উচিত, শক্তিস্তরগুলো হওয়া উচিত কি সিঙ্গেল রেখা, কিন্তু দেখা যায় স্পেকট্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখা যায় এই শক্তিস্তরের রেখাগুলো অসংখ্য রেখায় বিভক্ত। এগুলোর ব্যাখ্যা উনি দিতে পারেন না। এখন এই পরমাণুটাকে যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে নেওয়া হয়, চৌম্বক ক্ষেত্রের ভিতরে নেওয়া হয়, তাহলে দেখা যায় এই যে রেখাগুলো আছে এগুলো আরও ছোট ছোট রেখায় কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। তাহলে দেখো উনি এগুলোর ব্যাখ্যাই দিতে পারেন নাই, তাহলে এগুলোর ব্যাখ্যা কীভাবে দিবেন? তাহলে এটা একটা সীমাবদ্ধতা। মানে বিজ্ঞানী রাদারফোর্ডের মতো বিজ্ঞানী নিলস বোর যে বর্ণালী ব্যাখ্যা দিয়েছেন, উনি শুধু এইটার ব্যাখ্যা দিতে পারেন। এই ছোট ছোট রেখাগুলো কেন আসলো সেগুলোর ব্যাখ্যা দিতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ উনি SPDF অরবিটাল সম্পর্কে ধারণা দিতে পারেন। আবার চৌম্বক ক্ষেত্রের ভিতরে নিলে দেখা যায় যে এই ছোট ছোট রেখাগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে, এগুলোর ব্যাখ্যা উনি দিতে পারেন। কারণ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় কী হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। তাহলে দেখো শক্তি স্তর আরও উপশক্তি স্তরে বিভক্ত, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এগুলো আরও উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যেতে পারে। এই জন্য ছোটো ছোটো রেখা কী হয়, তৈরি হয়ে থাকে। এই যে চৌম্বক ক্ষেত্রের ভিতরে নিলে যে পরমাণুর যে এই জিনিসটা, এটাকে দেখছে বিজ্ঞানী জিমেন। বিজ্ঞানী জিমেন এই জিনিসটা দেখছেন, এই জন্য জিমেনের নাম অনুসারে এটাকে বলা হয় জিমেন ইফেক্ট। জিমেন ইফেক্ট। আবার বিজ্ঞানী স্টার কি করেছেন, চৌম্বক ক্ষেত্র না দিয়া তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়েছেন। তড়িৎ ক্ষেত্রের ভিতরে তো পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, কারণ আমরা জানি যখন কোনো বিদ্যুৎ কোনো তারের ভিতর দিয়ে যায় তখন সেখানে তড়িৎ ক্ষেত্র যেমন আছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি নেওয়া হয় তখনও দেখা যায় একই ঘটনা দেখা যায়। এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। স্টার্ক ইফেক্ট। তাহলে আমরা কী শিখলাম? আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে বিজ্ঞানী নিলস বোরের মতবাদ বলো এবং সে কী কী ভুল করেছে সেগুলো এক্সপ্লেন করো, তাহলে আমরা বলবো বিজ্ঞানী রাদারফোর্ড যে 3টা ভুল করেছিলেন, গুরুত্বপূর্ণ 3টা ভুল। একটা ছিল কি শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেন নাই। 2 নম্বরে কী ছিল ভুল বলো? 2 নম্বরের ভুলটা কী ছিল? ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক ছিল। আর 3 নম্বরের ভুলটা ছিল বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন নাই। তাহলে এই 3টা ভুল সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর তিনি 3টা মতবাদ দিয়েছিলেন। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কে ধারণা, 2 নম্বরে হচ্ছে তোমার বর্ণালী সম্পর্কে ধারণা, কণিক বর্বেগ সম্পর্কে ধারণা এবং বর্ণালী সম্পর্কে ধারণা। এই ধারণাগুলো দেওয়ার পর আধুনিক সায়েন্টিস্টরা দেখলেন যে ওনার মধ্যে কী কী ভুল আছে। প্রথম ভুল হচ্ছে উনি একটি মাত্র ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, একাধিক ইলেকট্রন থাকলে কীভাবে বর্ণালী সৃষ্টি হবে তার ব্যাখ্যা দিতে পারেন নাই। 2 নম্বরে ভুলটা করেছেন কোথায়? 2 নম্বরে ভুলটা করেছেন তোমার তার মতবাদ অনুসারে বর্ণালী রেখাগুলো হওয়া উচিত সিঙ্গেল রেখা, কিন্তু এই রেখাগুলো কেন অসংখ্য রেখায় বিভক্ত তার ব্যাখ্যা দিতে পারেন নাই। 3 নম্বরে বলছেন শক্তিস্তরগুলো হচ্ছে দ্বিমাত্রিক। এই যে এই শক্তিস্তরগুলো হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু প্রকৃতপক্ষে শক্তিস্তরগুলো হচ্ছে কি ত্রিমাত্রিক। 4 নম্বরে ভুল হচ্ছে উনি ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করছেন, কিন্তু ইলেকট্রন শুধু কণা না, এটার কণা এবং তরঙ্গ উভয় ধর্মে আছে, এটা হাইজেনবার্গ প্রমাণ করছেন। 5 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ভিতরে যদি
পরমাণুকে রাখা হয় তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় কি জিমিন ইফেক্ট। এগুলোর ব্যাখ্যা দিতে পারেন নাই। আবার তড়িৎ ক্ষেত্রে বিদ্যুৎ নিলেও একই ঘটনা দেখা যায়, এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, এটা বলা হয় কি স্টার্ক ইফেক্ট। বুঝতে পারছো? তাহলে আমরা বিজ্ঞানী নিলস বোরের পরমাণুর বর্ণালীর মডেল সম্পর্কে শিখলাম। এখন আমরা দুইটা মডেলের মধ্যে তুলনা করব, বা বিজ্ঞানী নিলস বোরের যদিও তার কিছু সীমাবদ্ধতা আছে, তবে দুইটাই গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞানী নিলস বোরের মডেল থেকে জানতে পারি। একটা হচ্ছে বর্ণালী সম্পর্কে ধারণা, 2 নম্বর হচ্ছে তোমার শক্তি স্তর সম্পর্কে ধারণা, যেগুলো পরবর্তীতে অকাঠ্যভাবে প্রমাণিত হয়েছে যে বর্ণালী সৃষ্টি হয়, এটা অকাঠ্যভাবে প্রমাণিত। 2 নম্বর হচ্ছে পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তর আছে, সেটাও কী করা যায়, অকাঠ্যভাবে প্রমাণিত হয়। তাহলে এই দুটো জিনিস আমরা শিখতে পারলাম। এখন আসো, আমাদেরকে যদি বলে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো, কোনটা যৌক্তিক, কোনটা যৌক্তিক, খেয়াল করো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল। আর হচ্ছে বোরের পরমাণু মডেল। দুটোর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করি। আমরা পড়ছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি ছিল আলফা কণা পরীক্ষা। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি ছিল কি, আলফা কণা পরীক্ষা। কিন্তু বোরের পরমাণু মডেলের ভিত্তি ছিল কি, আইনস্টাইন ও প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব 2 নম্বরে ভুলটা কি ছিল, 2 নম্বরে তোমার পার্থক্যটা খেয়াল করো। উনি বলেছেন ইলেকট্রন নিউক্লিয়াসের মানে শক্তি স্তর সম্পর্কে ধারণা দিতে পারেন নাই। ধারণা দেননি, উনি শক্তি স্তর সম্পর্কে ধারণা দিতে পারছেন। ধারণা দিতে পেরেছেন। ওকে। 3 নম্বরে কি দেখো, ওনার মডেল অনুসারে কিন্তু পরমাণুর অস্তিত্বই নাই। কারণটা কি, উনি বলছেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে, আর ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারদিকে ঘুরে অনবরত শক্তি হারিয়ে একটা সময় সে নিউক্লিয়াসের কেন্দ্রে পড়ে যাবে। তার মানে ওনার মডেল অনুসারে পরমাণুর অস্তিত্ব নাই, পরমাণুর অস্তিত্ব নেই, অস্তিত্বই নেই। ওনার মডেল অনুসারে কিন্তু পরমাণুর অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে। ওকে। 4 নম্বরে খেয়াল করো, উনি কিন্তু বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন নাই, বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন নাই, দিতে পারেনি, ব্যাখ্যা দিতে পারছেন। ওকে। 5 নম্বরে খেয়াল করো, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন ইলেকট্রনের 3টা ঘটনা ঘটে। দেখো, ইলেকট্রনের বেগ কত সেটা বের করতে পারেননি, কিন্তু উনি ইলেকট্রনের গতিবেগ বের করতে পারছেন। তারপরে তোমার 6 নম্বরে শক্তির, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে স্থির কক্ষপথে ঘুরে তখন শক্তি কত হবে, বিভিন্ন শক্তি স্তরের শক্তি কতটুকু সেটা বের করতে পারেন নাই। যায় না, নির্ণয় করা যায়। 7 নম্বরে কি ভুল, 7 নম্বরের পার্থক্যটা কি, ব্যাসার্ধ, বিভিন্ন শক্তি স্তরের ব্যাসার্ধ বের করা যায় না, কিন্তু এখানে কি করা যায়, ব্যাসার্ধগুলো বের করা যায়। বের করা যায়।
তাহলে এতগুলো কম্পারেটিভ স্টাডি থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে বর্ণালীর ব্যাখ্যা, আর হচ্ছে পরমাণুর অস্তিত্ব, শক্তি স্তরের ধারণা। এই তিনটে দিয়ে কিন্তু তুমি বলে ফেলতে পারবা। পরীক্ষায় আসলে এই তিনটা লিখতে হবে যে ওনার মডেল অনুসারে পরমাণুর অস্তিত্বই নাই, ওনার মডেলে পরমাণুর অস্তিত্ব আছে। তাহলে অস্তিত্ব যদি না থাকে সেই মডেল তো গ্রহণযোগ্য হবেই না, এই জন্য আসলে ওনার মডেলটা কি গ্রহণযোগ্য নয়। মনে থাকবে, খেয়াল করো। আর তিনটা জিনিস একটু তোমাদেরকে দেখাই, তাহলে এটা পারবা। হ্যাঁ, তুমি খেয়াল করো, বিজ্ঞানী বোর্ডের একটা গুরুত্বপূর্ণ আরেকটা প্রমাণ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক, এটার ভ্যালু কত? 10, 96, 78 পার সেন্টিমিটার। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু হচ্ছে 10, 96, 78 পার সেন্টিমিটার। উনি যেই মানটা বের করছেন 10, 78 কত জানে ছিল এটা? রিডবার্গ ধ্রুবক 10, 97, 39। হ্যাঁ, খেয়াল করো, 97, 39 পার সেন্টিমিটার। দ্যাট মিনস এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, আর উনি বের করেছেন এইটা। তার মানে এই ভ্যালুটা এটার খুবই কাছাকাছি। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ তুলনা যে উনি যে রিডবার্গ ধ্রুবক বের করেছেন সেই ভ্যালুটা একেবারে কি প্রকৃত রিডবার্গ ভ্যালুর খুব কাছাকাছি। তাহলে আমাদেরকে যদি বলে যে দুইটা মডেলের মধ্যে কোনটা ভালো, তাহলে বলবো দুইটা মডেলের মধ্যে বোরের মডেলটা বেশি যুক্তিসঙ্গত। রাদারফোর্ডের মডেলের ভিত্তি ছিল আলফা কণা পরীক্ষা, ওনারটা হচ্ছে আইনস্টাইন এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। 2 নম্বরে হচ্ছে তোমার উনি শক্তিস্তর সম্পর্কে ধারণা দেননি, আর উনি শক্তিস্তর সম্পর্কে কি ধারণা দিতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে ওনার মতবাদ অনুসারে পরমাণু অস্তিত্ব নেই, ওনার মতবাদ অনুসারে পরমাণু অস্তিত্ব আছে। 4 নম্বরে বার্নৌলি ব্যাখ্যা করতে পারছেন, উনি পারেন নাই। 5 নম্বরে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রন যখন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তখন সে কি স্পিডে ঘুরবে, ওই ইলেকট্রনের গতিবেগ কী করা যায়, বের করা যায়। আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম তোমাদের লেভেলে, তখন ভাবতাম যে এখানে ইলেকট্রন ঘুরতেছে, এখানে ঘুরতেছে, এখানে ঘুরতেছে, কোনটার গতিশক্তি বেশি হবে। আমি ভাবতাম মনে হয় দূরে যেটা সেটা মনে হয় গতিশক্তি বেশি, কিন্তু না, প্রকৃতপক্ষে যত নিউক্লিয়াসের যত কাছে হবে তার গতিশক্তি তত কী হবে, বেশি হবে। তার মানে 1 নম্বর শক্তিস্তরে ইলেকট্রনের যে ইলেকট্রন ঘুরতেছে তার গতিশক্তি বেশি, 2 নম্বরে যে ইলেকট্রন ঘুরতেছে তার গতিশক্তি কম, 3 নম্বরে যে ঘুরতেছে তার গতিশক্তি আরও কম। দ্যাট মিনস ব্যাসার্ধ যত বাড়বে গতিশক্তি তত কমে যাবে। এটা আমার কথা না, আমার কথা হচ্ছে বিজ্ঞানী নিলস বোর ইলেকট্রন এর গতিশক্তি বিভিন্ন শক্তিস্তরে ঘুরলে ইলেকট্রনের গতিশক্তি কত হবে সেটা বের করতে পারছেন। 4 নম্বরে হচ্ছে শক্তিস্তর নির্ণয় করা, মানে শক্তিস্তরের শক্তি নির্ণয় করা যায় না, কিন্তু উনি কী করতে পারছেন, এগুলো নির্ণয় করতে পারছেন। তাহলে এই সব কিছুর আলোকে আমরা বলতে পারি যে বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলই হচ্ছে রাদারফোর্ডের মডেল থেকে অধিক গ্রহণযোগ্য মডেল। ওকে, তাহলে আজকে আমরা এই জিনিসগুলো শিখলাম, বিজ্ঞানী নিলস বোরের মডেল শিখলাম, ওনার সীমাবদ্ধতা শিখলাম, উনি কী ভুল করেছেন সেগুলো পড়লাম, এবং রাদারফোর্ড এবং বিজ্ঞানী নিলস বোরের মধ্যে কোনটা ভালো সেটা পড়লাম। দেখো, আমি একটা বলতে ভুলে গেছিলাম, ওই যে তোমার বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন কৌণিক ভরবেগ MBR = কি NS/2π, একটা বলেছিলেন, কিন্তু আসলে এই একটা ইকুয়েশন কোত্থেকে আনলেন সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন নাই। বিজ্ঞানী ডি ব্রগলি পরবর্তীতে এই ইকুয়েশনটা কেমনে আনছেন সেটা বের করেছিলেন। একটা জিনিস মনে রাখতে হবে, 2πr = n λ। 2πr = n λ, এটা হচ্ছে তোমার পরিধি সূত্র। এখন যদি তুমি এখানে মানটা বসাও, 2πr = n × λ = কি লেখা যায়, h/mb। তাহলে এখন এই আর এই mb যদি এগিয়ে নিয়ে আসো, MBR = n × h/2π শেষ। এটা দ্যাট মিনস এটা একটা ভুল ছিল যে কৌণিক ভরবেগ যে NS/2π এর সমান, এটার উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। এই ব্যাখ্যাটা পরবর্তী দিয়েছেন ডি ব্রগলি। ওকে, আজকে আমরা শেষ করলাম, আজকে আর পড়বো না। আমরা নেক্সট ক্লাসে 3টা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। একটা হচ্ছে তোমার ব্যাসার্ধ নির্ণয়, ম্যাথমেটিক্যালটা আর পড়বো শক্তি নির্ণয় এবং ব্যাগ সম্পর্কে, কৌণিক ভরবেগ সম্পর্কে, এইগুলোর উপরে এরপর দিন ক্লাস নেব। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, মাদক থেকে তোমাদের বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সারাদিন পড়ালেখা করতে হবে। পড়ালেখা যারা করে তারা মাদক থেকে এমনি বেঁচে যাবে, তাদেরকে বাঁচানোর জন্য অন্য কিছু করতে হবে না।
ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ, এ বলে বিদায় নিলাম।